বোচকা পানে। কেন বললাম বলো তো বন্ধুরা, চারিদিক থেকে নানান তথ্য নানান খবর লিক হয়ে যাচ্ছে। কোথায় কবে কার সাথে দেখা করছে, কোন রিসর্টে যাচ্ছে, কোন মন্দিরে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কিভাবে হাতে হাত রেখে বসে গল্প করছে, সমস্ত কিছু কিন্তু লিক হয়ে যাচ্ছে। লিক হওয়ার সাথে সাথে নাকি ভিডিও করা হয়ে যাচ্ছে এবং সেই ভিডিও নাকি আমাদের সামনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারফত কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে দেওয়াও হবে। বন্ধুরা এত কিছু যখন এই বাচ্চার মা জানতে পারছে, তখন তার আজকে বিশাল বড় একটা কন্টেন্টের বিশাল বড় মোক্ষম বিষয় কি না, তার যে দুষ্টু পিসি আছে নাকি তার ইনস্টাগ্রামে নাকি কেউ এইভাবে তাকে প্রশ্ন করেছে যে এই বাচ্চার মা দুদিন যাবত বাড়িতে আছে কিনা, তার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা। এমনকি তাকে এরকমটাও নাকি বলা হয় যে চুপি চুপি গিয়ে ওদের বাড়ি একবার দেখে এসো তো যে আছে কিনা। অপরপক্ষে নাকি এরকমই একটা অ্যান্সার দেওয়া হয় যে আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, দেখতে যাব, তোমার যদি এত ইন্টারেস্ট হয় তাহলে তুমি গিয়ে সেখান থেকে দেখে এসো। এরকম কিছু নাকি এই বাচ্চার মা বলেছে। সেখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে করছি, আচ্ছা হঠাৎ করে এই দুষ্টু পিসির ইনস্টাগ্রাম কেন চেক করতে গেল, কি কারণে চেক করতে গেল? কারণ কি, যেই তথ্যগুলো আমরা তোমাদের সামনে দিয়েছি সেগুলো কোথাও না কোথাও সত্য। এবং দেখো, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যখন তথ্যগুলো তোমাদের সামনে দিই তখন তোমরা নিশ্চয়ই দেখতে চাও যে এই মানুষটা যে বা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা যে এই কথাগুলো বলছে সেগুলো আদেও সত্য না মিথ্যা, সেগুলো যাচাই করবার জন্য নর্মাল কোনো ভিউয়ার্স হয়তো তার ওই দুষ্টু পিসির ইনস্টাগ্রামে গিয়ে তাকে হয়তো কমেন্টস করেছে, কথোপকথন করার চেষ্টা করেছে। সে কি কোনো ভুল করেছে বন্ধুরা? সে তো নিশ্চয়ই কোনো ভুল করেনি, কারণ তার জলজান্ত প্রমাণ হচ্ছে কালকে শাড়ির প্রমাণ। কালকে আমি যে শাড়ি সম্পর্কিত ভিডিওটা তোমাদের সামনে দিয়েছি সেখানে একটুও যে কোনো ভুল কথা নেই, বা সেই শাড়িটা পরে নিশ্চয়ই সে কোনো কোর্টে ছেলেকে পাওয়ার জন্য লড়াই করতে যায়নি, এটা আর কারো জানতে নিশ্চয়ই বাকি নেই। যেই শাড়িটা কিনা সে বিয়ে বাড়ি পরে যাওয়ার জন্য কিনেছে সেই শাড়িটা পরে নিশ্চয়ই কোর্টে যাবে না, তাহলে সেই শাড়িটা তারে কেন মেলা ছিল? কালকেই তো আমি ভিডিওটা নামিয়েছি, তাহলে সেই প্রশ্নের উত্তর আজও পর্যন্ত তার ভিডিওতে আমরা কেন পেলাম না? দেখো, যেগুলো উত্তর দেওয়ার ওর প্রয়োজন মনে করে না, কারণ ও জানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখোমুখি আমি হতে পারবো না, যারা সত্য নিয়ে বলে ভিডিওর মাধ্যমে তাদের মুখোমুখি আমি হতে পারবো না, তাই তাদের নিয়ে আমার বলে লাভ নেই। কোথা থেকে কোন ভিউয়ার্স কি জানতে চেয়েছে তাকে নিয়ে ভিডিওর কন্টেন্ট বানিয়ে দিল যে এত যদি জানার ইচ্ছা তো বাড়ির সামনে যেন একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে যায়। ও এটা ডাইরেক্ট বললেই বলতে পারতিস যে আমাদের বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরার প্রয়োজন আছে, কারণ কি এই যে আমি বাবার পকেট থেকে চুরি করে নিচ্ছি টাকাটা, কে না জেনে বুঝি আমার পকেট থেকেই কখন না কখন টাকাটা চুরি করে নেয়, যেই কারণে ডায়েরিতে পাই টু পাই মাসের খরচাগুলো এই বাচ্চার মাকে লিখে রাখতে হচ্ছে। বন্ধুরা তো হ্যালো গাইস, বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যে কটা কথা তোমাদের সামনে বললাম, একটা কথাও কি ভুল কথা বললাম বন্ধুরা? ভিউয়ার্স হিসেবে তাদের জানার ইচ্ছা, তাদের যে ইন্টারেস্ট সেরা তারা তাদের মতো করে করতেই পারে, কিন্তু একজন ব্লগার হয়ে কোন ভিউয়ার্স কার মাধ্যম ধরে কি জানতে চেয়েছে সেটাকে ভিডিওর কন্টেন্ট বানিয়ে ও এত কিছু বলে দিল। অথচ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে ডাইরেক্ট বলছি, প্রশ্ন করছি যে ওই শাড়িটা ওখানে কেন দেখা গেছে, তার একটা সদুত্তর কি আমরা ওর ভিডিও থেকে পেয়েছি? কারণ ও জানে যে এর উত্তর আমার কাছে নেই, কারণ সত্যি আমি গিয়েছিলাম ওই শাড়িটা পরে, সত্যিই আমি গিয়েছিলাম। এবং কালকে আমি ওই ভিডিওটা দেওয়ার পর অনেকেই দেখলাম এই বিষয় নিয়ে তার পরে ভিডিও নামিয়েছে, তো কারোর না কারোর ভিডিও তো নিশ্চয়ই তার চোখে গেছে। তাহলে সেই প্রশ্নের উত্তর এই বাচ্চার মা কেন দিতে পারছে না বন্ধুরা? কারণ কি, তার কাছে সেই উত্তরটা নেই। এইবার আসছি আরো একটা বিষয় নিয়ে। আচ্ছা, পেমেন্ট পেয়েছে 23 তারিখ, পেমেন্ট পেয়ে গেছে, যেই কারণে পরের দিনই চিকেন রান্না হয়ে গেল। কি অদ্ভুত একটা পরিবার, তাই না? আজকে পেমেন্ট পেয়েছি বলে আজকে মাছ মাংস ডিম সমস্ত কিছু খেয়ে নিতে হবে, আর যখন পয়সা শেষ হয়ে যাবে তখন যদি কোনো স্পেশাল ওকেশনও প্রয়োজন পড়ে যায় তখন কিন্তু একটা সামান্য ড্রেস কিনতে গেলেও বলতে হয় যে আসলে তো তখন পয়সা পাইনি তাই কিনতে পারিনি, এইবার পয়সা পেয়েছি তাই কিনছি। আচ্ছা, কালকেই তোদের বাড়িতে চিকেন, কাতলা কালিয়া, তোমার আলু উচ্ছে ভাজা অনেক কিছু হলো, তাহলে পেমেন্ট পেয়েছি বলি আজকে আবারও সেই অস্ট্রেলিয়ান রান্না করতে হবে এমন কি কোনো আছে বন্ধুরা? কেন সারা মাস নেই সেই আজকে 23 তারিখে যে পেমেন্টটা পেয়েছে সেই পেমেন্টটা স্পেশাল ভাবে কাটানোর জন্য আরো আদার্স দিন তো ও সিলেক্ট করলেই করতে পারতো, কিন্তু না, খেতে হবে, পেয়েছি আজকেই খেতে হবে। তাহলে বুঝতে পারছো যে সে কতটা সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে সন্দীপদার বাড়িতে রাখতো, বা কতটা কিভাবে সে বেলয়ে খরচা করে দিত। কালকে খেয়েছে, আজকেও খেতে হবে, কিন্তু আজকের খাওয়াটা না খেয়ে আবার যদি নেক্সট রবিবার খেত তাহলে কি খুব খারাপ কিছু হয়ে যেত বন্ধুরা? কিচ্ছু খারাপ হতো না, কিন্তু পেয়েছে খেতেই হবে।
তারপর আসছি আরো একটা বিষয়, আজকে এই বাচ্চার মা দালালকে কিভাবে জুতোর বাড়িটা মারলো একবার দেখেছো তোমরা? কিভাবে জুতোর বাড়িটা মারলো? কালকে দালাল বলেছে না, যে কালকে না পরশু দালাল একটা ভিডিওতে বলেছে যে এই যে তুই বেলয়ে খরচা করছিস, কোনো রকম কোনো হিসাব নিকাশ নেই, তুই একটা বেয়ারা মেয়ে, এরকম একটা যে কথা বলেছে, সেখানে ও কিন্তু আজ দেখিয়ে দিল আমি টাকার হিসাব রাখি না, এই দেখো ডায়েরি নিয়ে বসেছি, কোন মাসে কত কি খরচ হচ্ছে সমস্ত কিছু আমি লিখে রাখছি। তোমাদের মতো নয় যে আমি সমস্ত কিছু উড়িয়ে দিই, আমিও সমস্ত কিছু জমিয়ে রাখতে জানি। হ্যাঁ, জমা তো তোকে হবেই, নিজের বাড়ি যে তোকে করতে হবে, কারণ দাদা বৌদি মা বাবা তোকে যে পয়সা ইনকাম না করলে ওই বাড়িতে কতক্ষণ বসিয়ে বসিয়ে খাওয়াবে সেটা তুই নিজেও রিয়েলাইজ করতে পেরে গেছিস, যেই কারণে তোকে এখন টাকা জমাতেই হবে। তবে হ্যাঁ, তুই যে টাকা জমাবার কথাটা বললি এটা তো সম্পূর্ণ ভুয়ো কথা বললি, কারণ যে ছেলের আংটি কেনার জন্য বলে যে আমার যতটা মানে সামর্থ্য আমি ঠিক ততটা দেবো, সেখানে কোথাও না একটু হাসি পেল যে একটা ব্লগার যার কিনা ৭৫,০০০ সাবস্ক্রাইবার, পার ডে কম করে ভিউজ যদি ধরি মিনিমাম ৪০ থেকে ৫০,০০০, তার নাকি মান্থলি ইনকামে এতটাই খরচ হয়ে যাচ্ছে যে ৩-৪ মাস, মানে আজ ৯ মাস গেছে, ৯ মাসে তার ছেলের জন্য যদি মান্থলি যাবত প্রতি মাসে যদি ১,০০০ টাকা করে রাখতো, ইজিলি কিন্তু একটা সোনার আংটি ৯ মাসে ৯,০০০ টাকা দিয়ে তৈরি করে ফেলতে পারতো কিন্তু বন্ধুরা। কিন্তু না, তার নাকি ছেলের আংটি করার ওর কোনো রকম কোনো সামর্থ্য নেই, অথচ ও নাকি আবার খুব হিসাবি, ও নাকি ডায়েরিতে সমস্ত কিছু লিখছে। ডায়েরিতে লেখানোটা জাস্ট আমাদেরকে একটা দেখানো এবং দালালের মুখে জুতো মারা, আর কিছুই নয়। আখের সমস্ত টাকা তো উড়ে যাচ্ছে বন্ধুরা। ওই কারণে নিজের মুখে দুদিন আগে বলেছিল যে আমার অনেক ব্যয়ও হয়ে যাচ্ছে, যেই কারণে আমি চেয়েছিলাম ডাইরেক্ট মিউচুয়াল ডিভোর্স চেয়েছিল। এরপর আসছি আরো একটা কথাই বন্ধুরা। আচ্ছা, এই যে চারিদিকে আমি দেখবে আমার ভিডিওতে এখন সবসময় টাইটেলে বলো, থাম্বনেলে বলো, আমার ভিডিওর মধ্যেও বলো, আমি সবসময় বাচ্চার মা এই কথাটাই বলি, আর সন্দীপ দাই বলি। কিন্তু কেন বলি? প্রথমে তো আমি ওকে গামলা এই কথাটা বলতাম, কেন আমি বাচ্চার মা বলি? কারণ কি, সঙ্গীতা ম্যাডাম বা আরো অনেক মানুষ বলেছিল যে বডি শেমিং করাটা কিন্তু ঠিক না। সেখান থেকে আমারও মনে হয়েছিল যে কি কারণেই বা ওকে বলবো, বাচ্চার মা বললেও তো ভিউয়ার্সরা জেনে যাবে, সেখানে বাচ্চার মাই বলি। কিন্তু যাদের পরিবারে একে অপরকে দিন রাত তাদের বডি নিয়ে বডি শেমিং করে যাচ্ছে, সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করলেই আমাদেরকে কেস দেওয়া হচ্ছে। একবার আজকে দেখেছো, কালকে যখন ওই চুলে কালার লাগাচ্ছিল তখন কিন্তু বাথরুম থেকে তার বৌদি মোটুকে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে। আজকে আবার যখন তো এই বাচ্চার মায়ের যে বৌদি, সে যখন ঠাকুরকে পুজো দেবে না যা কিছুর জন্য ফুল তুলতে যাচ্ছিল, তখন নাইটিটা কোমরে যখন দেখাচ্ছিল মানে বেঁধে, তখন শুটকি বলে কেমন ভাবে বডি শেমিং করছিল এই বাচ্চার মা। একবার দেখেছো? মানে প্রত্যেকে কিন্তু বডি শেমিং করছে, কিন্তু তারা তাদের পরিবারকে করছে বলে কোনো রকম কোনো কিন্তু কেস হবে না। কিন্তু তাদের বলা কথাগুলো নিয়ে যদি আমরা একে মুটকি আর একে যদি সুটকি বলে এখন ডাকি, সেখানে কিন্তু আমাদেরকে কি বলা হবে যে এরা বডি শেমিং করছে, এদেরকে কেস দেওয়া হবে। আচ্ছা, কাদের কাছ থেকে আমরা শিখছি? যারা বলছে সেই নামগুলো ধরেই তো আমরা ডাকছি, সেখানে আমাদেরকে কেস দেওয়া হয়ে যাবে। কেস কথাটা বলতে আরো একটা বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে রাখতে চাই। শুনলাম নাকি আবারও নতুন দুটো কেস হতে চলেছে। এক হচ্ছে দালালের নামে, এবং আর একটা হয়েছে নাকি যেই দিন মাল রিকভারি করতে গিয়েছিল এই সন্দীপ দাদের বাড়িতে, এই বাচ্চার মা, তাদের প্রশাসনের লোকজন, তার বাবা সবাই মিলে যখন গিয়েছিল, তখন নাকি এই বাচ্চার মা গিয়ে তার সন্তানকে পাওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি করেছিল। পুলিশ প্রশাসন নাকি সন্দীপদার সাথেই হাত মিলিয়ে হোক বা আদার্স যে কোনো ভাবেই হোক, নাকি সেই বাচ্চার সাথে তাকে নাকি দেখা করানো হয়নি, এইরকম কিছু অ্যালিগেশন লাগিয়ে সেই সমস্ত মানে কর্মচারীদের ওপর, সেই সমস্ত প্রশাসনের লোকজনদের ওপর নাকি কোনো একটা ফাইল জারি করেছে এই বাচ্চার মা। তো এখানে অবশ্যই আদালত যে রায়টা দেবে সেটা তো আদালত দেবেই, কিন্তু তার আগে আমাদের যেটা প্রত্যেকটা ক্রিয়েটার বলো বা আমার যেটা পার্সোনাল মতামত, আচ্ছা সেখানে তো তারা গিয়েছিল, এ পক্ষের মানুষ মাল রিকভারি করতে যাচ্ছে, ও পক্ষের মানুষ দেখে দেখে কোন জিনিসগুলো এদের দিয়ে দেবে। সেখানে এই মাল রিকভারি করার বিষয়টার মধ্যে কোথাও তো এরকম কিছু ছেলের কাস্টাডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ফাইল বা কোনো পারমিশন এই পুলিশ প্রশাসন নিয়ে যায়নি। তাহলে যখন এই পুলিশ প্রশাসন সন্দীপদার কাছে বলতো যে তার বাচ্চাকে আপনি তার মায়ের কাছে দিয়ে দিন, সন্দীপদাকে কি বলবে যে আপনি কি কোনো রকম কোনো নিয়ে এসছেন, কোনো রকম কোনো কিছু কাগজপত্র কি আপনি নিয়ে এসছেন, কোনো কিছু ফাইল কি আপনি নিয়ে এসছেন ছেলেকে পাওয়ার জন্য?
তো সেখানে তো পুলিশ প্রশাসনের উপর সন্দীপ দা ডাইরেক্ট বললে পুলিশ প্রশাসন এটাই উত্তর দিত যে না সেরকম কিছু না। হ্যাঁ, এখানে যদি বাচ্চার মা বলতো যে আমি আমার সন্তানের সাথে একটিবার দেখা করতে চাই, সেখানে নয় একবার চোখের দেখা করতে দেওয়া যেতেই পারতো। কিন্তু সেখানে যদি কেউ বলে থাকে আমি আমার বাচ্চাকে সাথে করে নিয়ে যেতে চাই, আমার বাচ্চাকে আমার কাছে দেও, সেখানে পুলিশ প্রশাসনের কাছে তো সেই রকম ছেলের কাস্টাডি নেওয়ার জন্য কোন রকম কোনো কাগজপত্র ছিল না। কোন হিসাবে সন্দীপদার কাছে বলতো, বা সন্দীপদা কোন হিসাবে কোন কাগজ দেখে তার সন্তানকে এইরকম একটা মায়ের হাতে ছেড়ে দিত যে কিনা পরকিয়া করে তার সন্তানকে, দুধের শিশুকে এইভাবে ছেড়ে দিয়ে চলে এসেছিল বন্ধুরা। তো এই হিসাবে নাকি এই বাচ্চার মা পুলিশ প্রশাসনের সেই সমস্ত মানুষদের ওপর নাকি কোন রকম কোনো একটা নাকি স্টেপ নিয়েছে বন্ধুরা। তো এই একটা গেল কেস, যদিও সেই কেসটা কতটা ধোপে টিকবে সেটাও যথেষ্ট দেখার বিষয় আছে। দ্বিতীয়ত একটা কেস দেখলাম তোমার ইপসিতাদির ভিডিও থেকেই জানলাম যে সেখানে অনেকেই কমেন্টস করেছে যে তোমার ছেলেকে নিয়ে যে এই সমস্ত বাজে কথা বলছে দালাল, কারণ দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে অপরকে নিয়ে বলছি, সে আমাকে নিয়ে বলছে আমি তাকে নিয়ে বলছি, এটুকুনি কিন্তু মানা যায়। কিন্তু সন্তান ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ থাকলে খুব ভালো হয়। কেউ কারোর সন্তানকে নিয়ে যখন কেউ টানাটানি করবে না তখন কিন্তু আতে খুবই ঘা লাগে, এবং কেউ কারোর মৃত্যু কামনা যদি পর্যন্ত করে থাকে আমরা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গায়ে লাগে না, কিন্তু কখনো যদি বাচ্চাকে নিয়ে টানা হয় তখন কিন্তু আমাদের গায়ে প্রচন্ড লেগে যায়, কারণ সে কোনোদিনও কিন্তু এই কন্ট্রোভার্সির কোনো চ্যাপ্টারে আসে না, তাহলে সে কি করে একটা ভিডিওর কন্টেন্ট হতে পারে, তাই না? সেখানে দালাল ফার্স্ট টার্গেট কাকে করে, প্রত্যেকটা যে সমস্ত মানুষদের নিয়েও কন্ট্রোভার্সি করে ফার্স্ট টার্গেট কিন্তু করে বাচ্চাদের, যেমন করেছে ইপসিতাদির ছোট্ট ওই ফুটফুটে ছেলেটাকে নিয়ে, যে ওই সন্তানটা নাকি নন্দায়ের সন্তান। সেখানে ইপসিতাদিকে প্রত্যেকটা ভিউয়ার্স তাকে বলেছে যে তুমি এই বিষয়ে একটা কেস করো, আমরা প্রত্যেকে এই কেসটাতে তোমার সাথে আছি, এমনকি ইউটিউবেও নাকি এই বিষয়টা নিয়ে মেল করতে, এবং সেখানে নাকি সেই আদার্স মানুষের নাকি মেল করবে। তো আমি তো বলবো একদম ঠিক কাজ করবে। দেখো যখন একে অপরকে বলছে, এই যে দুদিন বলছিল যেমন দালাল আরো অনেক কথা বলে ইপসিতাদি ভাই, সেরকম ইপসিতাদি ভাইকে নন্দায় নাঙ্গি বলছে, এটা একটা ঘোর অপরাধ। কেন বলছি, সে কি দেখেছে? সে তো নিশ্চয়ই দেখেনি, কিন্তু আমরা নিজের চোখে দেখছি যে সে কিন্তু দালালিগিরি করছে, প্রতিটা পরকীয়ার ক্ষেত্রে কিন্তু সে দালালিগিরি করছে। সেখানে আমরা তাকে দালাল বলি, তাকেও ঠিক এরকম বলতে পারতো যে ফন্দীপ দালাল, এই কথাটা বলতে পারতো, কিন্তু সেটা না বলে নন্দায় নাঙ্গি। কোনোদিন কি দেখেছে? সেটাকেও যদি আমি বাদ দিই, সেই তার সন্তান নাকি তার নন্দায়, এই যে এত বড় একটা অপবাদ, এটাতে ছোট্ট বাচ্চাটার লাইফটাও কিন্তু নষ্ট হবে, কারণ সে বড় হবে, তাকে কেউ না কেউ এই কথাটা বলবে। সেখানে এই রাইট ওকে কে দেয় কারোর বাচ্চা নিয়ে বলার? আসলে বিষয়টা কি জানো তো, আমাদের একটা জায়গায় ভয় লাগে, কেস কামারি বলা যায় কিছুতেই বলো, ভয় লাগে, কারণ আমাদের ভরপুর সংসার আছে, কিন্তু ওর তো আগে পিছু কোনো টান নেই, সেই তো বর সকালে বেরিয়ে যায়। ও কালকে আরেকটা আমাকে একজন কমেন্টস করেছে যে যদি শপিং মলে গিয়ে মানুষ মুদি সরাই না করে, তাহলে ওর বর যে শপিং মলে না কোথাও নিশ্চয়ই কাজ করে, সেখানে কাজটাও পাবে কি করে? একদম ঠিক কথা বলেছো। আসলে বরেরটা ভাবে বিশাল বড় হাইফাই মলে করে, তো ওই জন্য অত কিছু ভিডিওর মধ্যে বলতে চায় না, বুঝলে তো বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে বাচ্চাদের নিয়ে টানা, এটা কি সত্যিই উচিত? আমার তো মনে হয়, আমি আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই, একদম যখন কেউ কারোর বাচ্চাকে নিয়ে বলবে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হোক এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হোক বন্ধুরা, কঠোর শাস্তি নেওয়া হোক। আমি আমার ভিডিওর ক্ষেত্রে দেখবে কিষাণুর ছবি খুব কম ইউজ করি, এবং ইউজ করলেও কিন্তু সন্দীপ দার সাথে আছে সেরকম, এবং খুবই কম ইউজ করি না, কারণ আমিও চাই না কোনো বাচ্চার ছবি দিয়ে কোনো রকম কোনো কন্টেন্ট বানাতে। বেশিরভাগটা সন্দীপ দার ছবি দিয়েই কিন্তু আমি আমার ভিডিও থাম্বনেল দিই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি ডাইরেক্টলি মুখ দিয়ে কোনো একটা বাচ্চাকে নিয়ে নোংরা কথাবার্তা বলে, তার বিরুদ্ধে কেস হওয়া উচিত, এটা আমি অন্তত মনে করি বন্ধুরা। এরপরে চলে আসছি একটা কমেন্টসে, যে এই বাচ্চার মা কত বড় মিথ্যেবাদী, তার প্রমাণ, জলজান্ত প্রমাণ হচ্ছে আরো একটা, তার কমেন্ট সেকশনই আছে বন্ধুরা, যেটা তোমাদের সামনে না বলে পাচ্ছি না। একজন তার ভিডিওতে আজকে কমেন্টস করেছে, তুমি যে মাঝে মধ্যে বাড়িতে থাকো না সেটা তুমি তোমার আজকের ভিডিওতে প্রমাণ করে দিলে 8 মিনিট 47 সেকেন্ডে ভিডিও ক্লিপে, তা একদম পরিষ্কার। তুমি বলেছিলে সন্ধ্যার সময় ভালো করে কীর্তন করতে যেন তোমাদের বাড়ি থেকে শোনা যায়, আর ওই মহিলা কি বলল, একেবারে জায়গা মতো লজ্জাটা দিয়ে দিল। মহিলাটা বলছে বাড়ি থেকে কেন, তুমি যেখানেই যাও সেখান থেকেও শোনা যায়। একদম ঠিক কথা আমিও বলতে চাইছি, যে 8 মিনিট 47 সেকেন্ডে যখন নাইটি পরে দুলতে দুলতে ওরা প্রসাদ আনতে চলে গেল, তখন কিন্তু এই বাচ্চার মা গিয়ে কি বললো, যে ও আজকে কীর্তন হবে, ও এমন যেন কীর্তন হয় যেন বাড়ি থেকেও শোনা যায়। তখন ওই বাড়ির ভদ্রমহিলা কি বললেন, যে
কেন যেখানেই কীর্তন হোক না কেন, কীর্তন যেখানে হয় সেখানেই হবে, তুমি যেখানে থাকো সেখান থেকে এসে কীর্তনটা শোনো, এরকম কিছু একটা বললো। তার মানে বোঝো ও যে বাড়িতে থাকে না, ও যে বাড়ির মধ্যে বেশিরভাগ দিন থাকে না, তার প্রমাণ এই কমেন্টস। মানে গ্রামের লোকেরাও জানে, এই যে আমি তোমাদেরকে বলেছিলাম না যে গ্রামের মানুষেরাও কিন্তু অনেক রকম খবরাখবর দেয়। এবার ডাইরেক্ট তো কেউ মুখের উপর কেউ কিছু বলে দিতে পারে না, তাই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারফত বা আদার্স কোনো রিলেটিভ মারফত খবরগুলো কিন্তু আমাদের সামনে জানিয়ে দেয়। তারাই কিন্তু তার সামনে খুব ভালো ব্যবহার করে, আবার পিছনে কিন্তু তার যে আসল রূপটা, কদর যে রূপটা, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবধি পৌঁছে যাক, তারাও কিন্তু এটা চায়। নাহলে তার মানে এই ভদ্রমহিলা কিন্তু এই কথাটা না বললেও পারতো, কিন্তু বললো যে কীর্তন যেখানে হবে সেখানে হবে, তুমি যেখানে যাও সেখান থেকে এসেও কীর্তন দেখবে, এরকম কিছু একটা কথা কিন্তু বললো। আর একটা জায়গায় কিন্তু এই বাচ্চার মা দালালকে ঠুকলো, কোন জায়গায় বলো তো? রাত্রির বেলা দাদা যখন গাড়ি করে এলো, এসে কি বললো, এই দেখো দাদার কালকে একটা ভাড়া আছে, ওই জন্য গাড়িটা এনে রাখলো। এই যে বলেছে না কালকের ভিডিওতে দালাল, যে দাদা কি করে, দাদা তো দিন রাত দেখি বাড়ির মধ্যে বসে থাকতেই সমস্ত কিছু তো এই করে, সেখানে আজকে দেখিয়ে দিল, দেখো আমি ডায়েরিতে আমি আমার হিসাব নিজে করতে জানি। তুমি আমার পাশে ডে 1 থেকে দাঁড়িয়েছিল বলে কি তুমি আমার মাথা কিনে নিয়েছো, নাকি তুমি ভেবেছিলে যে সবসময় আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে? দেখো আমি ডায়েরিতে আমার টাকা পয়সার হিসাব যেমন লিখেও রাখি, সেই রকম আমার দাদাও কিন্তু এইরকম গাড়ি নিয়ে প্রতিদিন কিন্তু কাজে যায়। কিরে দালাল কেমন লাগলো? দেখবি দালাল এইবার তোর কতটা জলে। কিন্তু না, তুই কিছুই বলবি না, তুই নির্লজ্জের মাথাকে আবারও ঠিক ওই বাচ্চার মার গা ঘেঁষেই কিন্তু তুই কথা বলবি, কারণ কি তুই জানিস যে তুই এরকম রকচটা কথা বললে অপরপক্ষ থেকে ঠিক এরকমই রকচটা কথা আসবে। এরকমটা হবে না যে তুই কিছু বললে সে গলে গিয়ে তোকে আবার ফোন করে কাছে টেনে নেবে, এরকমটা কিন্তু হবে না, যেটা কিনা বাচ্চার মায়ের কালকের ভিডিওতেই কিন্তু আমাদের সামনে বুঝিয়ে দিয়েছে। আরো একটা যে বিষয় তোমাদের সামনে বলতে চাই, এই যে দিন রাত এদের অল্প হাওয়া বা ঝড় বৃষ্টি অল্প একটু হলেই ঝোড়ো হাওয়া বইলি এদের এখানে কারেন্ট চলে যায়। এই বাচ্চা মায়ের কমেন্ট সেকশন আজকে ভরে গেছে, যেখানে প্রত্যেকে কমেন্ট করেছে যে সামান্য একটু হাওয়া দিলেই যেই জায়গায় প্রতিনিয়ত কারেন্ট চলে যায়, সেই জায়গায় তুমি তোমার সন্তানকে যেচে পড়ে কেন কষ্ট দেওয়ার জন্য আনতে যাচ্ছ? যেখানে তুমি কষ্ট সহ্য করতে পারছো না বলে দুপুরবেলা তুমি বাইরে বসে আছো, মা বাবা একটু বসে থেকে ঘরে চলে গেছে, দাদা বৌদি যে যার ঘরে চলে গেছে, তুমি আর ঠাকুমা মিলে বারান্দার মধ্যে বসে আছো, তাহলে বাচ্চাটা থাকলে বাচ্চাটার কি হবে? তাহলে বাচ্চাটা তো ওখানে এসির তলায় কারেন্ট চলে গেলেও তোমার গাছের ছাওয়ায় বসে বেশ একটা আনন্দ উপভোগ করতে পারবে, কিন্তু তোমার বাড়িতে করবে তো করবেটা কি? কিন্তু না, ওর ওসব কিছুতে কোনো কিছু পাত্তাই দেয় না। ও ওর বাচ্চাকে আনবে শুধুমাত্র জেতার জন্য এবং কন্টেন্টের দিনের পর দিন কন্টেন্ট বানাবার জন্য। বন্ধুরা, এরপর আসছি আইসক্রিম। তোমরা একটা বিষয় দেখলে, কারেন্ট নেই, ফ্রিজ অফ আছে, তাই কি করলো, দুটো আইসক্রিম নিয়ে এলো, একটা ঠাকুমা খেলো এবং একটা মেয়ে খেলো, মানে বাচ্চার মা খেলো। টাকাটা কোথা থেকে নিয়ে আসা হলো? বাবার পকেট থেকে। বাবাকে না জানিয়ে ঠাকুমা কি বললো, ও তুই চুরি করে এনেছিস? তখন বাচ্চার মা কি করলো, হাসছে। এটাকে সত্যি চুরিই বলা চলে। দেখো, বাবার পকেট থেকেই বলো, স্বামীর পকেট থেকেই বলো, যার পকেট থেকেই বলো, টাকা নেওয়াটা কোনো অপরাধ নয়, কারণ কোনো বাজে খরচা করছে না। সামান্য কিছু আইসক্রিম, খুব বেশি কত 30 টাকা যাবে। সেখান থেকে দাঁড়িয়ে আমার মতে যার কাছ থেকে যখন আমি পয়সাটা নিচ্ছি, একবার যদি তাকে বলে নিই যে তোমার কাছ থেকে টাকা নিচ্ছি, তাহলে সেটাকে আর অন্তত চুরি বলা চলে না। কিন্তু সেখানে ও কি করলো, বাবা মা ঘুমাচ্ছে, দাদা বৌদি ঘুমাচ্ছে, বাবার পকেট থেকে টাকা নিয়ে নাকি আইসক্রিম নিয়ে চলে এলো। তার মানে এই স্বভাবটা ওর আগেও নিশ্চয়ই ছিল, এই চুপিসারে টাকা নেওয়ার বিষয়টা। না, সেই বিষয়ে সন্দীপ দা কোনো মুখ খোলেনি, তবু কোথাও যেন মনে হলো এই ঘটনাটা ও আগেও ঘটিয়েছে। এর সাথে সাথে আরো একটা কথা বলতে চাই, বাবা মা ঘুমাচ্ছে, দাদা বৌদি ঘুমাচ্ছে, ঠাকুমা আর নাতনি আইসক্রিম কিনে খেয়ে নিল, কারেন্ট নেই বলে আইসক্রিম নেওয়া গেল না। কিন্তু বাবা মারা তো নিশ্চয়ই একদম গভীর ঘুমে ঘুমাচ্ছে না, তাদের বাড়িতে 4-4 জন মেম্বার আছে, বাকি তাদের জন্য একটা আইসক্রিমও আনা হলো না। অথচ যখন সেই মেম্বারগুলো বাড়িতে ছিল না, তখন কিন্তু 6টা করে আইসক্রিম নেওয়া হচ্ছিল। কিরকম যেন অবাস্তব না? যখন মানুষগুলো সেই বাড়িতে ছিল না তখন 6টা করে আইসক্রিম, কিন্তু এখন যেহেতু সেই মানুষগুলো বাড়িতে মজুদ আছে, বাড়িতে আছে, তাদের জন্য আইসক্রিম নেওয়া হচ্ছে না। আরো 4টা আইসক্রিম কিনে যদি দরজায় নক করে যদি তাদের হাতে আইসক্রিমগুলো দেওয়া হতো, তারা কি খেত না? আর কারেন্ট নেই, ফ্রিজ কি কারেন্ট চলে গেলে কি ফ্রিজের বরফ সঙ্গে সঙ্গে কি ওই 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে কি একদম ফ্রিজের বরফ গলে যায়? না, সেরকমটা তো হয় না, কারণ ফ্রিজ অল টাইম চালু থাকে। সেখানে মিনিমাম যদি 4-5 ঘন্টাও কারেন্ট চলে যায়, তখন গিয়ে কিনা বরফ গলতে আরম্ভ করে। কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা কারেন্ট চলে গেলে যে বরফ নিয়ে ফ্রিজে রাখা যাবে না, এটা কোথাও না কোথাও আমার একটু হাসি পেল। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু এখন
ফ্রিজ ব্যবহার করি বন্ধুরা। তো এই বাচ্চার বা আজকে দালালকে কি ঠোকান ঠুকলো, আর এই যে কেস কামারের যে বিষয়টা হচ্ছে সেটা হওয়া সত্যিই প্রয়োজন। এবং এই যে বাচ্চার মা সিসিটিভি ক্যামেরা বা ওর দুষ্টু পিসিকে কেনা কি জিজ্ঞাসা করেছে তার জলজন্ত প্রমাণ, যে ভিউয়ার্সদের তো কৌতূহল হবেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললে তারা তাদের মতো করেও তথ্য সংগ্রহ করতে চাইবে, কিন্তু সেখান থেকে গ্রামের মানুষই বলছে যে তুই যেখানেই যাস সেখান থেকে এসে কীর্তন শুনিস, বা সেখানে গেলেও তোর এই কীর্তনটা শোনা যাবে, এরকম কিছু একটা কথা বলতে গেল যেখানে কিনা কথাটাকে এডিট করে দেওয়া হলো। তাহলেই ভাবো বন্ধুরা, গ্রামের লোক পর্যন্ত একে পুরো একদম থুতে দেয় যাকে বলে, তারপরেও এর নাক লজ্জা বলতে কিচ্ছু নেই। আর লাস্টে আরো একটা কথা বলতে চাইছি নাইটি নিয়ে। পুজো বাড়ি গেছে যেখানে কিনা কীর্তনের দল উপস্থিত আছে, মানে মানুষের বাড়িতে নিশ্চয়ই কিছু তো লোকজন আছে, সেখানে নাইটি পরে যাওয়াটা কি সত্যিই শোভনীয়? মাও চলে গেল নাইটি পরে, বৌদিও চলে গেল নাইটি পরে, মেয়েও চলে গেল নাইটি পরে, কেন? তিনজনে যদি মানে মা যদি শাড়ি পরতো আর দুই মেয়ে যদি চুড়িদার বা কুর্তি পরতো, খুব কি খারাপ লাগতো দেখতে? খারাপ তো নিশ্চয়ই লাগতো না। পুজো বাড়িতে যাচ্ছে, ভদ্র লাগতো, সেখানে তারা নাইট পরে ঢ্যাং 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 করতে করতে চলে গেল। তাহলে এই বাড়িতে ছেলে গেলে কতটা ভালো মানুষ হবে সেটা আশা করছি ভিউয়ার্সরা বুঝতে পারছে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। অনেক কথা আশা করছি তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম, যে নতুন কিছু কেস হতে চলেছে, দেখাই যাক কত দূর কটা কেস কোন দিকে কাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তবে যেটা হবে আশা করছি ভালোর জন্য হবে। চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।